আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বিশ্ব সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টিকা নিলেন প্রধানমন্ত্রীও, মহামারী পারেনি আর কেউ অগ্রযাত্রা থামাতে পারবে না, ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন শেখ হাসিনা। একদিনের সফর শেষে ফিরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে এবারও কোনো আশাবাদ দিলেন না। লেখক মুশতাকের মৃত্যু ছিল স্বাভাবিক, তদন্ত কমিটির বরাতে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিজিটাল আইন বাতিলের দাবি কারামুক্ত কার্টুনিস্ট কিশোরের স্বজনদের। খালেদা জিয়ার সাজা আরও স্থগিতের আবেদন আইন মন্ত্রণালয়ে। বিএনপির বিরুদ্ধে মায়া কান্নার অভিযোগ কাদেরের। সরকারকে বিদায় নিতেই হবে বললেন মির্জা ফখরুল। বিআরবি কেবলস শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা নিয়েছেন। গতকাল বিকেলে গণভবনে করোনার টিকার প্রথম ডোজ নেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এর আগে 24 ফেব্রুয়ারি টিকা নেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। গত 27 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার কার্যক্রমের উদ্বোধন করেন। গত 22 জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ঢাকায় পৌঁছে করোনার টিকার প্রথম চালান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস যখন পারেনি তখন দেশের এগিয়ে যাওয়া আর কেউ ঠেকাতে পারবে না। তিনি জানান, শিক্ষা গবেষণার সর্বোচ্চ বরাদ্দ ও সর্বাধিক গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা খাতের উন্নয়ন, উচ্চশিক্ষার নানামুখী সম্প্রসারণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারের নানা অগ্রগতি উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। মার্চের শেষ নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ আমরা দিয়ে যাচ্ছি। শিক্ষাকে বহুমুখী করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছি। আর সেই লক্ষ্যে উচ্চশিক্ষার প্রসারে 2009 সাল থেকে এ পর্যন্ত 18টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা কার্যক্রম আমরা চালু করেছি। এর মধ্যে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চিকিৎসা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কৃষিতে নতুন নতুন ফসল জাত উদ্ভাবনের পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণে গবেষণার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। রূপপুর ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জানান শেখ হাসিনা। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ। কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে, জনগণের কল্যাণেই যেন সেটা কাজে লাগে, সেই দিকটা বিশেষ করে দৃষ্টি দিয়ে আপনাদের গবেষণা কাজ আপনারা চালিয়ে যাবেন, সেটা আমরা চাই। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই তখন আর কেউ পারবে না, এটাই আমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রায় 4200 জন গবেষক ফেলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। একদিনের সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তার আগে তিস্তার পানি চুক্তি নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি। তিনি বলেন, এই ইস্যুতে ভারত আগের অবস্থানেই রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা ইস্যু ছাড়াও গুরুত্ব পায় মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, করোনা মোকাবেলায় একসাথে ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। করোনা সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য, পানি নিরাপত্তা ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিস্তার পানি চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে নয়াদিল্লি আগের অবস্থানেই রয়েছে, তবে আলোচনা চলছে বলেও জানান তিনি। সীমান্তে অপরাধ না হলে হত্যার ঘটনা ঘটবে না উল্লেখ করে তিনি বলেন, এটা যাতে বন্ধ হয় সেজন্য কাজ করছে দুদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কারাগারে লেখক মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণ হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে চূড়ান্ত বিষয় জানা যাবে। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি কথা জানান। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী অবস্থায় গত 25 ফেব্রুয়ারি কাশিমপুর কারাগারে মারা যান লেখক মুশতাক আহমেদ। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 5 সদস্যের একটি কমিটি গঠন করে। এছাড়া কারা অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসক পৃথকভাবে এটা তদন্ত করে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সবগুলো তদন্ত কমিটির রিপোর্টে এসেছে মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কারাগারে ভিডিও ফুটেজ, অন্য বন্দীদের সাথে কথা বলে এবং ডাক্তারের প্রাথমিক সাক্ষ্যে এসেছে বন্দী মুশতাকের মৃত্যু অস্বাভাবিক নয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন বৃহস্পতিবার কারামুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ভাই আহসান কবির। কিশোরকে পাশে নিয়ে তিনি বলেন, নিপীড়নমূলক এই ডিজিটাল আইন যত দ্রুত বাতিল করা হবে দেশবাসীর জন্য তত মঙ্গল। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকের 10 মাস পর বৃহস্পতিবার দুপুরে গাজীপুর কারাগার থেকে মুক্তি পান কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। এ সময় উপস্থিত ছিলেন কিশোরের স্বজনরা। এর আগে বুধবার হাইকোর্ট তাকে 6 মাসের জামিনের আদেশ দেন। কারাগারে মৃত্যুবরণকারী লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গত বছরের মে মাসে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীকে নির্যাতনের অভিযোগে জেল সুপার শফিকুল আলম খান ও জেলার সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ। অভিযোগ, পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছে আদালত। মামলায় সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রাজীব দাস জানান, 2020 সালের 15 ডিসেম্বর রতন ভট্টাচার্যের করা একটি প্রতারণা মামলায় গ্রেফতার হন রূপম কান্তি নাথ। 25 ফেব্রুয়ারি তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তিনি। বিএনপি জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি এখন মায়াকান্না কাঁদছে। বিএনপির সময় সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিল অভিযোগ করে কাদের বলেন, এখন দুর্নীতি করে কেউ ছাড় পায় না। বলেন, বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতেই হয়। এর আগে ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেন। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের প্রকল্পের জন্য আমাদেরকে বিএনপি জনগণের জন্য অসহায় মানুষের জীবন জীবিকা সুরক্ষা আজকে যেখানে শেখ হাসিনা সরকারের উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত, সেখানে বিএনপি সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে। বিএনপি মানুষের সম্পদ লুট করে আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে আর কৃত্রিম দরদ দেখায়। এতে শুধু উত্তর জনপদ সবাই এক হয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পুলিশ দিয়ে সরকারের টিকে থাকা যাবে না বলে রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারাগারে লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যু এবং দায়িত্ব পালনকালে নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিনের নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। রোববারের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে সমাবেশকে ঘিরে প্রেস ক্লাব এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। সমাবেশে সরকারের নির্যাতন নিপীড়নের সমালোচনা করেন বিএনপির নেতারা। আজকে এই সরকারের পায়ের নিচে মাটি নেই, তাই তারা জনগণকে ভয় পায়। যখনই জনগণ দেখে তখনই এই সরকার ভীতে প্রকম্পিত হয়ে থাকে। লুটপাটের বাংলাদেশ আমরা চাই নাই, ডাকাতির বাংলাদেশ আমরা চাই নাই, মাফিয়াদের বাংলাদেশ আমরা কখনো চাই নাই। জনগণের বাধার স্রোতে একসময় আপনার খড়কুটোর মতো ভেসে যাবেন। ইনশাআল্লাহ আমরা এভাবেই সরকারের পতন ঘটাবো। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। এই আইনে গ্রেফতার হওয়া সকলের মুক্তির দাবি জানান তিনি। জোর দেন ঐক্যবদ্ধ আন্দোলনের উপর। এই সরকার সম্পূর্ণ একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। তাদেরকে জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে এবং টিকে থাকার জন্যই
এই ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তারা তৈরি করেছেন, যে আইনের মাধ্যমে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তারা জনগণের যে কথা বলার অধিকার, যে বাক স্বাধীনতা, তা তারা কেড়ে নিয়েছেন। বন্ধুগণ, আসুন আমাদেরকে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আজকে আসুন আমরা সমস্ত রাজনৈতিক দল সবাই আমরা একসাথে আজকে প্রতিবাদ করব। আমাদের হত্যার বিচার চাই। সমাবেশে আসার পথে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বিএনপির নেতারা। সিকিউরিটি আইন নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ অভিযোগ করেছেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির আশকারায় ও উস্কানিতে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। তিনি মনে করেন, সাবেক ভিসি অধ্যাপক ডক্টর AKM নুরুন্নবীর অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের দায় চাপানো হচ্ছে তার উপর। তবে নানা অভিযোগের প্রেক্ষিতে ভিসি পদ থেকে সরে দাঁড়াতে চান না নাজমুল আহসান কলিমুল্লাহ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ও শেখ হাসিনা ছাত্রী হল নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে। যে অভিযোগ প্রমাণিত হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাথমিক তদন্তে। বিষয়টিকে খোলাসা করতে সংবাদ সম্মেলন করেন নাজমুল আহসান কলিমুল্লাহ। তদন্তকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে বলেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির পৃষ্ঠপোষকতা এবং আশকারায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সম্পর্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর অভিযোগ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে নিয়মানুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইউজিসি তদন্ত শেষে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠায়। সে বিষয়ে শীঘ্রই মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত আরেকটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। ইউজিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিধায় এ প্রক্রিয়ার কোনো পর্যায়ে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই। অধ্যাপক কলিমুল্লাহ সরাসরি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিছু ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য রেখেছেন, যা নিতান্তই অনভিপ্রেত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরেও জনগণের মুক্তির কাঙ্ক্ষিত রাজনীতি বিকশিত হয়নি বলে মনে করেন সমাজের বিশিষ্টজনেরা। তারা মনে করেন, রাজনীতি চলে গেছে ধনীদের দখলে। যাদের টাকা আছে তারাই রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন, তারাই সংসদে যাচ্ছেন। স্বাধীনতা থেকে শুরু করে দেশের সব বড় অর্জনই এসেছে রাজনীতিবিদদের হাত ধরে। সেই রাজনীতি এখন কতটা আছে রাজনীতিবিদদের হাতে? বাংলাদেশের রাজনীতি কখনো হাঁটতে পারেনি সরল পথে। রাজনীতিবিদরাই অনেক সময় কঠিন করে তুলেছেন রাজনীতিকে। স্বাধীনতার পরপরই 7.5 কোটি মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করা ছিল সে সময়ের সরকারের মূল দায়িত্ব। যুদ্ধ বিধ্বস্ত দেশকে বিনির্মাণে চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরন্তর প্রচেষ্টা। সে সময়ে রাজনীতি ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর, কিন্তু বিপথগামী একদল সেনা সদস্যের হাতে প্রাণ দিতে হয় স্বাধীন বাংলাদেশের স্থপতিকে। রাজনীতিতে আসে এক ছন্দপতন। ক্ষমতায় এসে জিয়াউর রহমানও মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেছেন। আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরন্তর চেষ্টা চালিয়েছেন তিনি, কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারও দীর্ঘায়িত হয়নি। বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে প্রাণ হারান জিয়াউর রহমান। এরপর রাজনীতিতে নেমে আসে ঘোর অন্ধকার। ক্ষমতার দৃশ্যপটে আসেন জেনারেল এরশাদ। তার স্বৈরশাসনে কেটে যায় 9 বছর, কিন্তু গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পর দেশে সংসদীয় গণতন্ত্র আসে। এমপিদের জবাবদিহিতা, জনকল্যাণমূলক কাজে আরও বেশি মনোযোগী হবার সুযোগ আসে। কিন্তু 90-এর দশকের পর থেকেই রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব বাড়তে থাকে। 1/11-তে এসে আবারও হোঁচট খায় দেশের রাজনীতি। সেনা সমর্থিত সরকার বন্দী করে বড় দুই দলের নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে।
2 বছর পর অন্ধকার টানেল থেকে কিছুটা আলোর মুখ দেখে রাজনীতি, আবারও ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে রাজনৈতিক দলগুলোতে তৈরি হয় আরও বিভক্তি। স্বাধীনতার 50 বছরে দেশ যতটা এগিয়ে যাওয়ার কথা, রাজনীতিতে সংঘাত, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা এবং রাজনীতিবিদদের অনৈক্যের কারণে ততটা এগিয়েছে কিনা তা নিয়েও রয়েছে নানা মত। রাজনীতিতে মাধ্যমে আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রাজনীতি রয়ে গেছে যারা এই দেশে ধনী, সেই ধনীদের হাতেই রাজনীতি রয়ে গেছে, এবং ধনীদের মধ্যেই যে দ্বন্দ্ব, ক্ষমতার নিয়ে দ্বন্দ্ব, সেইটাই আমরা রাজনীতিতে দেখছি। রাজনীতি জনগণের মুক্তির পক্ষে কাজ করতে পারেন। প্রত্যেকটা সরকারই কিছু না কিছু অর্জন করেছে, বাংলাদেশ অগ্রসর হয়েছে, কিন্তু সেই অগ্রসরের জন্য পাশাপাশি যেটা হয়েছে শুধু অর্থনৈতিক অর্থে নয়, সামাজিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও হয়তো অনেকটা আগানো গেছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা হারিয়ে গেছে, যেটা আসলে অর্জিত হয়নি, সেটা কি? সেটা হচ্ছে যে মানুষের যে স্বপ্নগুলো ছিল, আকাঙ্ক্ষাগুলো ছিল, একটা বৈষম্যহীন সমাজ যেটা ছিল, যে একটা মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, মানুষ হিসেবে বিবেচিত হবে, তার কণ্ঠস্বর, সকলের কণ্ঠস্বর আমরা শুনতে পাবো, সকলে ভিন্ন মত থাকলে ভিন্ন মত বলতে পারবেন, সেই জায়গাটাই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। কেনই বা জনকল্যাণমুখী না হয়ে রাজনীতি ঘুরপাক খেয়েছে ক্ষমতার দ্বন্দ্বে, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে না পারার জন্য সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, বিদেশি শক্তির চোখ রাঙানি সহ দায়ী অনেক কিছুই। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে যতক্ষণ না পর্যন্ত আপনি সমমর্যাদায় অধিষ্ঠিত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত, এই অসম সম্পর্ক যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জন্য তার মর্যাদার অর্থে অবশ্যই সেটা ইতিবাচক। এর মধ্যেও জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সামাজিক ক্ষেত্র সহ গর্ব করার মতো বড় বড় যেসব অগ্রগতি, তাও এসেছে রাজনীতিবিদদের কল্যাণেই। যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা হচ্ছে পুঁজিবাদী উন্নতি। পুঁজিবাদী উন্নতির বৈশিষ্ট্য হলো যত উন্নতি হবে তত বৈষম্য বাড়বে, তো কাজেই বৈষম্য সমাজে বেড়েছে। স্বাধীনতার 50 বছরে দেশের অগ্রগতি ও উন্নয়ন যতটুকু হয়েছে, তার কৃতিত্ব যেমন রাজনীতিবিদদের, তেমনি যতটুকু হয়নি তার ব্যর্থতার দায়ও তাদের। সংঘাত, সহিংসতা, হিংসাবিদদের দূরে ঠেলে রাজনীতিবিদরা দেশের জন্য কাজ করে যাবেন এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিল থেকে নির্দেশনা মানতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ছাত্রাবাস থেকে ইন্টার্ন চিকিৎসকদের সিট ছেড়ে দিতে বলা হয়েছে। মের 20 ও জুলাইয়ের 20-এর পরীক্ষার্থী ছাড়াও অন্যদের 4 মার্চের মধ্যে হোস্টেল ছাড়তে হবে। পঞ্চম বর্ষের ব্লক পোস্টিংয়ে অধ্যয়নরতরা হোস্টেলে থাকতে চাইলে একাডেমিক কোঅর্ডিনেটরের কাছে মুচলেখা দিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় মিটিং, মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ। এদিকে মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবৈধ ইট ভাটার জন্য রাঙামাটির লংগদুতে কাটা হচ্ছে পাহাড়, উজাড় হচ্ছে বন। উদ্বেগ, উৎকণ্ঠায় পরিবেশবিদরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রাঙামাটি থেকে নন্দন দেবনাথের পাঠানো রিপোর্টে বিস্তারিত। অনুমোদন না থাকলেও রাঙামাটি লংগদু উপজেলার বাইট্টাপাড়া সহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে 3টি ইটভাটা। এসব ইটভাটার মাটির জন্য নির্বিচারে কাটা হচ্ছে পাথর ও বন। ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলেরও। পিছনে যে জায়গা আছে এই জায়গা থেকেও জোরপূর্বক ঠিক আছে মাটি টাটি কাইটা নিয়ে সে দখল করে ঠিক আছে এখানে আপনার ফিল্ড চালাইতেছে আর কি। এটা পরিবেশের ভারসাম্য নষ্ট হইতেছে। গাছগাছালি নষ্ট করে, সে ধ্বংস করে, সে এগুলোকে ইট বানিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করতেছে, কিন্তু ভয়ে এখানে কোনো কেউ কিছু বলতে পারতেছে না তার বিরুদ্ধে। এই যে ধোঁয়াটা যখন বাতাসে পড়ে, যখন ধান খেতে পড়ে, তখন এই ধান খেতে রূপ দেয়, ধান লাল লাল হয়ে গেছে এত সার ব্যবহার করার পরেও। ভাটাগুলোতে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মেট্রিক টন জ্বালানি কাঠ। পাহাড়ে গাছ কাটি না, মনে করেন এখানে লগ গাছ যে এখান থেকে ঢাকা যে লাখগুলো যাইতেছে, ওদের থেকে ডালপালাগুলো নিতেছি, কিন্তু মূলত গাছ কাটে হয় না আর কি। এই বিষয়ে কথা বলতে রাজি হননি রাঙামাটির বন বিভাগের কোনো কর্মকর্তা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইটভাটাগুলো বৈধ না হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ বিপর্যয় ঘটে এরকম কোনো কিছুই সরকারিভাবে এটা এলাও না,
তো আমরা চেষ্টা করব যে এটা সহ এবং অন্যান্য যে সকল ইটভাটা আশেপাশে রয়েছে সবগুলোর বিরুদ্ধে যেন আমরা ব্যবস্থা নিতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। কৃষি জমি সহ পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টিকা নিলেন প্রধানমন্ত্রীও, মহামারী পারেনি, আর কেউ অগ্রযাত্রা থামাতে পারবে না, ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন শেখ হাসিনা। একদিনের সফর শেষে ফিরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে এবারও কোনো আশাবাদ দিলেন না। লেখক মুশতাকের মৃত্যু ছিল স্বাভাবিক, তদন্ত কমিটি বরাতে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিজিটাল আইন বাতিলের দাবি কারামুক্ত কার্টুনিস্ট কিশোরের স্বজনদের। খালেদা জিয়ার সাজা আরও স্থগিতের আবেদন আইন মন্ত্রণালয়ে, বিএনপির বিরুদ্ধে মায়াকান্নার অভিযোগ কাদেরের। সরকারকে বিদায় নিতে হবে বললেন ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision-এ। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।